আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রতি মাসেই বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ক্রিকেট বিশ্লেষণ নিয়ে আজকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার যে তৃতীয় ওয়ানডে ক্রিকেট চলতেছে তার নিয়ে কিছুটা বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের পছন্দের ফরম্যাট ছিল ওয়ানডে এবং বাংলাদেশ ওয়ানডে একটা ভালো একটা দল ছিল। যদিও আজকের বর্তমান যে আফগানিস্তানের সাথে পারফরমেন্স করতেছেন, দুটি ওয়ানডে খেলা হয়ে গেছে আফগানিস্তানের সাথে, দুটোতেই শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দল অলরেডি সিরিজটি হেরে বসে গেছে এবং আফগানিস্তান দারুণভাবে পারফরমেন্স করে ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছে। যদিও তিনটি টি-টোয়েন্টি বাংলাদেশ তিনটায় জয়লাভ করে টি-টোয়েন্টি সিরিজটি জয়লাভ করেছে, একটা তো আফগানিস্তান জিততে পারেনি, কিন্তু ওয়ানডে সম্ভবত ওয়ানডে তিনটা ওয়ানডেই বাংলাদেশ হেরে বসতেছে। কেননা বর্তমানে যে আফগানিস্তানের যে পারফরমেন্স যদি আপনাদের বলি তা সত্যি অসাধারণ এবং বাংলাদেশ 100% এই রান কখনো টপকাতে পারবে না এবং বাংলাদেশ হেরে যাচ্ছে, তিনটাতেই হেরে যাচ্ছে বলে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, যেখানে এক সময় মনে হয়েছে যে বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে যেভাবে বোলিং পারফরমেন্স করতেছেন তাতে মনে হয় আফগানিস্তান প্রথম কিন্তু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং প্রথম ভাবে যেভাবে রান করেছে, অর্থাৎ 10 ওভারে তারা 70 রান করতে সক্ষম হয়েছেন, 72 রান, কিন্তু কোনো একটা উইকেটও পড়েনি। সেখানে এক সময় মনে হয়েছিল যে আফগানিস্তান 380 বা 400 পার করে ফেলবে, কিন্তু বাংলাদেশের বোলাররা যেভাবে আফগানিস্তানকে বিট করেছে তাতে রান গিয়ে এক সময় আবার মনে হয়েছিল যে 250 উপরে রান করতে পারবে না, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যে অধিনায়ক, গাজাখুরি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তিনি এসে একটা ওভারে 24 রান দিয়ে আফগানিস্তানকে 293 রান করতে সক্ষম করেছেন। আফগানিস্তান নির্ধারিত 50 ওভারে 9 উইকেটের বিনিময়ে 293 রান করতে সক্ষম হয়েছেন, কিন্তু 294 রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাটিং করে যেভাবে নাজেহাল হচ্ছেন, অলরেডি 3টে উইকেট চলে গেছেন 62 রানে, সেটা আমরা পরে বিশ্লেষণ করব। আসুন, বাংলাদেশের এবং আফগানিস্তানের মধ্যকার যে আফগানিস্তান ব্যাটিং করেছেন 293 রান, সেটার কে কত রান করেছেন সেই স্কোরটা আপনাদের জানিয়ে দেই। সুপ্রিয় দর্শক, আফগানিস্তানের গুরবাজ, তিনি 44 বলে 42 রান করতে সক্ষম হয়েছেন। তিনি 5টা 4 ও একটা ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রান রেট হয়েছে 95.45। ইব্রাহিম জাদরান, তিনি 111 বলে 95 রান করতে সক্ষম হয়েছেন। তিনি 7টা 4 ও 2টো ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রান রেট 85.59। সিফাতুল্লাহ আতাল, তিনি 47 বলে 29 রান করতে সক্ষম হয়েছেন। তিনি 3টি 4 মেরেছেন, কোনো ছক্কা মারতে পারেনি। তিনি স্ট্রাইক রান রেট 61.7। শাহিদি, তিনি 10 বলে 2 রান করতে সক্ষম হয়েছেন। তার স্ট্রাইক রান রেট হয়েছে 20। ইকরাম আখিল, তিনি 13 বলে 2 রান করতে সক্ষম হয়েছেন। তার স্ট্রাইক রান রেট 15.38। আজমাতুল্লাহ, তিনি 21 বলে 20 রান করতে সক্ষম হয়েছেন। তিনি 3টে 4, কোনো 6-এর দেখা পাননি। তার স্ট্রাইক রান রেট হয়েছেন 95.24। মোহাম্মদ নবী দারুণ একটা ইনিংস খেলেন। তিনি 37 বলে 62 রান করতে সক্ষম হয়েছেন। তিনি 4টি 4 মেরেছেন এবং 5টা ছক্কা, অর্থাৎ 4-এর চেয়ে তার ছক্কার সংখ্যা বেশি। তিনি 166.57 স্ট্রাইক রেটে রান করেন, যা বাংলাদেশের ভোগান্তিতে পড়ে যায়। অর্থাৎ 293 রান করতে তার উপর ব্যাটের উপর ভর করেই এই রান করতে সক্ষম হয়েছে। রশিদ খান, তিনি 6 বলে 8 রান করেছেন। তিনি কোনো 4-এর দেখা পাননি। তিনি একটা ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রান রেট 133.33। তারপর হচ্ছে কারট, তিনি 12 বলে 10 রান করতে সক্ষম হয়েছেন। স্ট্রাইক রান রেট হয়েছে 83.33। তিনি কোনো 4 বা ছক্কা মারতে পারেননি। গাজাফার, তিনি 1 বলে 0 রান করেছেন এবং বিজিল স্বামী, তিনি 0 বলে 0 রান নট আউট হয়ে আছেন এবং বাংলাদেশ এক্সট্রা রান দিয়েছে 23। আফগানিস্তানের টোটাল
রান গিয়ে দাঁড়ালো 293, 9 উইকেটে নির্ধারিত 50 ওভারে। কারেক্ট রান রেট গিয়ে দাঁড়ালো 5.86, প্রায় 6 করে। এবার আসি বাংলাদেশের বোলিং পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ। নাহিদ রানা তিনি 8.2 ওভার বল করে কোনো মেডেন পাননি। তিনি 56 রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 6.7 করে। হাসান মাহমুদ তিনি 6 ওভার বল করে কোনো মেডেনের দেখা পাননি। তিনি 57 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 9.5 করে। তারপর তানভীর ইসলাম তিনি নির্ধারিত 10 ওভার বল করে কোনো মেডেন পাননি। তিনি 46 রান দিয়ে 2টি উইকেট পান। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 4.6 করে। মেহেদী হাসান মিরাজ এই যে গাজাখড়ি ক্যাপ্টেন, তাকে বলছি এই কারণেই, তিনি লাস্টের যে ওভারটা যদি না করে, এখানে যদি সাইফ হাসানকে দিয়ে বল করতো তাহলে এত রান কখনই সম্ভব হতো না। তিনি মেহেদী হাসান মিরাজ তিনি 9.4 ওভার বল করে কোনো মিডেনের দেখা পাননি। 67 রান দিয়ে 1টি উইকেটের দেখা পান। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন প্রায় 7 করে, 6.9 করে। রিশাদ হোসাইন তিনি 10 ওভার বল করে 43 রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি, কোনো মেডেন পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 4.3 করে, অর্থাৎ মিরাজের অর্ধেকেরও কম রান দিয়েছেন তিনি। শামীম হোসেন পাটোয়ারি তিনি 2 ওভার বল করে 12 রান দিয়ে কোনো উইকেট পাননি, কোনো মেডেন পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 6 করে। সাইফ হাসান দারুণ বোলিং পারফরমেন্স। তিনি 4 ওভার বল করে একটা মেডেন দিয়ে মাত্র 6 রান দিয়েছেন এবং 3টি উইকেট তুলে নিয়েছেন। দারুণ পারফরমেন্স। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 1.5 করে। এই সাইফ হাসানকে দিয়ে যদি আরো 2-3টা ওভার করানো যেত তাহলে বাংলাদেশ এতটা ভোগান্তিতে পড়তো না এবং আফগানিস্তান এতটা রান দিতে পারতো না। এই ছিল বাংলাদেশের বোলিং পারফরমেন্স এবং আফগানিস্তানের ব্যাটিং পারফরমেন্স। এবার আসি আমরা বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ অলরেডি সাইফ হাসান আউট হয়ে গেছেন, অর্থাৎ নির্ধারিত 19 ওভারে 70 রান করে 4টি উইকেট চলে গেছেন। কারেক্ট রান রেট 3.68 এবং রেকর্ড রান রেট গিয়ে দাঁড়ালো 7.23, যা কখনোই সম্ভব না। টি-20 তো এত রান মনে হয় করা সম্ভব না। এই ছিল, এবং কে কত রান করেছে তা আপনাদের জানিয়ে দেই। সাইফ হাসান তিনি সম্ভবত 41 রান করে তিনি আউট হয়ে গেছেন এবং আর আবার আউট হয়ে গেছেন মেহেদী হাসান মিরান ক্যাপ্টেন। তিনি দারুণ খেলছেন, যেমন ব্যাটিং তেমন তার বোলিং পারফরমেন্স। তিনি বাজেভাবে খেলে বাংলাদেশকে একদম গোয়া মারা সারা করতেছেন, অর্থাৎ বাংলাদেশ দলটাকে ছিন্ন ভিন্ন করে তছনছ করে বাংলাদেশকে হয়তোবা ওই বিশ্বকাপ থেকে ছিটকে ফেলানোর একটা ধান্দা করতেছেন তারা। এই বাংলাদেশ ক্রিকেটকে সবাই বিদায় জানাবে। তারা জিততে যাচ্ছে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।